এভরিওয়ান, আমি নাবিদ। সো আমি এখন জার্মানির রাজধানী বার্লিনে আছি। সো এই শহরের বুকে যখন আমি হেঁটে বেড়াই, এখানকার শান্ত রাস্তা থেকে শুরু করে নিখুঁত ট্রেন সিস্টেম, দেন চারপাশে ছায়াঘেরা পার্ক, যদিও এটা খুবই বিজিয়েস্ট একটা ক্যাপিটাল সিটি, তারপরও কিন্তু ঢাকার একজন মানুষ হিসেবে আমার কিন্তু প্রায় একটা খটকা লাগে যে ঢাকাকে কেন আমরা বার্লিন বানাতে পারি না, রাইট? আপনি যদি ঢাকার অবস্থা দেখেন, বার্লিনের অবস্থা দেখেন, লাইক ঢাকা যদি কোনো এক সময় বার্লিন হতে পারে তাহলে ঢাকা সার্থক, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। সো ঢাকাকে কখনো কি বার্লিনের মতো আমরা গড়ে তুলতে পারি কি না, এটা একটা ভাবলাম, এটা নিয়ে একটা ভিডিও বানাই যেন আমরা আমাদের পার্সপেক্টিভগুলো শেয়ার করতে পারি। সো সো দ্য থিং ইজ, ঢাকাকে আমরা কি দূষণমুক্ত বাসযোগ্য একটা শহর হিসেবে দেখতে চাই সবাই, রাইট? সো আমি জানি এই কথা শোনার পর আপনাদের অনেকের মনে হয়তো কোনো একটা রিয়াকশন আসতে পারে যে আরে ভাই কী যে বলেন, কোথায় জার্মানির বার্লিন ক্যাপিটাল আর কোথায় আমাদের ঢাকা, তাই না? আই মিন এই দুইটার মধ্যে তো কোনো তুলনাই হয় না, কিসের সাথে কী তুলনা করেন, রাইট? বার্লিনে কত নিয়ম কানুন, আর আমাদের এখানে একটা সমস্যা পর একটা সমস্যা লেগেই থাকে অলওয়েজ। মানে একটা ট্রেন্ড শেষ হয়, বাজে ট্রেন্ড আরেকটা শুরু। সো ভালো কিছু আমরা দেখি না। আর আপনার এই ক্ষোভ, এই হতাশা কিন্তু একদম মিথ্যা না। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ, অল অফ ইউ। সো লজিক্যালি যদি চিন্তা করেন, বার্লিনের চেয়ে ঢাকা সাইজে প্রায় 3 গুণ ছোট, ওকে? কিন্তু মানুষ থাকে প্রায় 6 গুণ বেশি, ওকে? কোনো সুষম বন্টন নাই জনসংখ্যার। বার্লিনে যেখানে পুরা একটা জেলায় যত মানুষ থাকে, আমাদের ঢাকার এক একটা গলিতেই হয়তো তার থেকে বেশি মানুষ বাস করে, ওকে? সো তাই আজ কোনো আনরিয়ালিস্টিক আমরা ফ্যান্টাসি বা আমরা কোনো পলিটিক্যাল কাদা ছোড়াছুড়ির মধ্যে থাকবো না। আমরা একদম আড্ডার ছলে ঠান্ডা মাথায়, লেটস সে আমি আপনাদের সাথে আছি, আমরা আড্ডা দিচ্ছি একসাথে বসে, ওকে? সো আড্ডার মাধ্যমে আমরা বোঝার ট্রাই করবো যে ডেটা আর সাইকোলজি দিয়ে জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করবো, যেহেতু আমরা মেজরিটি টিউটোরিয়াল ডেটা সায়েন্স নিয়ে বাড়াই। সো ওয়াই নট? সো ঢাকাকে হুবহু বার্লিন না বানালেও ঢাকাকে কিভাবে আমাদের স্বপ্নের মতো একটা বাসযোগ্য শহর আমরা বানাতে পারি, সেটাই আর কি আজকের আলোচ্য বিষয় আমি বলতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, সব কিছুতে সরকারের উপর যেই আমরা ব্লেম গেম খেলি, সেই সব দোষ চাপানো আসলে আমাদের বন্ধ করা উচিত। একজন নাগরিক হিসেবে আমাদের নিজেদের মাইন্ডসেটে ঠিক কী পরিবর্তন আনা দরকার, সেটাও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা খালি মানুষকে ব্লেম গেম দেওয়াতে ব্যস্ত, বাট আমরা নিজেরা কিন্তু সেই রকমভাবে সচেতনও না, ওকে? সো আজ আমরা কাইন্ড অফ, আপনি বলতে পারেন, আমরা নিজেদেরকে আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াবো এবং দেখবো কী অবস্থা। সো আমি যদি ব্লেম গেম আর রিয়ালিটি নিয়ে যদি একটা বানাই, যে গল্প বানাই, লেটস সে আমাদের একটা কিন্তু চিরন্তন সত্য আছে, রাইট? রাস্তায় জ্যাম আমরা প্রায় দেখি, সরকার খারাপ, ড্রেন জ্যাম হয়ে পানি জমে যাচ্ছে, রাইট? সিটি কর্পোরেশন ফেইলার, বাতাসে কত ধুলাবালি, আরে বিশাল সমস্যা, রাইট? পরিবেশ মন্ত্রণালয় ঘুমাচ্ছে, লেটসে। হ্যাঁ, পলিসি মেকিং বা আইন প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনের কিন্তু অবশ্যই একটা বড় একটা ভূমিকা থাকে, রাইট? তারা অনেক রেসপন্সিবল এগুলোর জন্য। সো সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, কিন্তু একটু আপনি বুকে হাত দিয়ে বলেন তো, নাগরিক হিসেবে আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই শহরটার সাথে কীরকম আচরণ করছি, জাস্ট চিন্তা করেন। শহরটাকে একটা মানুষ মনে করে না, চিন্তা করেন আমরা কী করছি শহরটার সাথে। আমরা যখন লেটস সে সকালে ঘুম থেকে উঠে চিপসের প্যাকেটটা বা পানির খালি বোতলটা চলন্ত বাসের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেই, কেয়ারও করি না যে কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে, দেন তখন কি আমরা একবারও চিন্তা করি না যে এটা কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে? এই যে এই প্লাস্টিকটা গিয়ে কি আপনার ড্রেন বন্ধ করে দিতে পারে, তাই না? যখন আমরা কি পকেটের টিস্যুটা ডাস্টবিন খোঁজার অলসতা থেকে ফুটপাতে ফেলে দেই,
তখন কি আমরা নাগরিক হিসেবে কি আপনার কি মনে আমরা পাস করব নাকি ফেল করব? এখন আপনারা বলতে পারেন হ্যাঁ সরাসরি আর এখানে তো ডাস্টবিনই নাই, কই ফালাবো? আপনি জাপানে দেখেন তারা নিজেদের ব্যাগে তাদের একটা পার্টি থাকে একটা ছোট্ট ব্যাগে, তারা তাদের নিজেদের ডাস্টবিন তারা সারাদিন ক্যারি করে, রাইট? আমরা কি পাই না এই অভ্যাসটা করতে? আমি তো করতাম। আই মিন যখনই আমি কোনো ময়লা ফালানো আগেই চিন্তা করতাম এখানে কি ফালানো উচিত? অবশ্যই না, এখানে কোনো আপনার ডাস্টবিন নাই, তা আমি তো জাস্ট ব্যাগে ঢুকে তারপর বাসায় এসে ফেলাইতাম। সো এটা কোনো বিগ ডিল ছিল না, রাইট? সো আমি পারলে আপনারা কেন পারবেন না, রাইট? এটা সবারই পারা উচিত। সো বার্লিন শহরটা এত সুন্দর হওয়ার পেছনে আসল যে সিক্রেট, এটা কিন্তু আপনার রাস্তাঘাট বা দামি কোনো দালান কোঠা না, রাইট? আসল যে সিক্রেট হলো সেটা হচ্ছে আপনার এখানে যেই কি বলে এটারে এখানে যে সিটিজেন আছে তাদের যেই কনসাসনেস বা আপনার যদি বলেন যে একটা কি বলে জয়েন্ট কোলাবোরেশন যেটাকে আমরা যদি বলি, সে এটা কিন্তু জার্মানিতে খুব ভালো মতো এটা প্র্যাকটিস হয়। ওকে, সো আপনার যদি দেখেন যে জার্মানিতে একটা ডিপার্টমেন্টই আছে অর্ডনুংস আমথ মানে ডিপার্টমেন্ট, অর্ডনুং মানে এভরিথিং ইন অর্ডার। সো যা অর্থ হলো আপনার এক কথা আমি যদি বলি শৃঙ্খলা। ওকে, সো এখানকার মানুষ বিশ্বাস করে তাদের ঘরের বাইরের রাস্তাটাও তাদের নিজেদের ড্রয়িং রুমের মতোই পরিষ্কার রাখা উচিত তাদের। ওকে, সো আমরা ঢাকায় নিজেদের ফ্ল্যাটের ভেতরটা লেটস সে ড্রয়িং রুমের মতো ঝকঝক তকতকে রাখি, রাইট? অথচ ময়লা ঠোঙাটা ফেলার সময় ঠিকই আমরা কি করি, বারান্দা থেকে নিচে ছুঁড়ে মারি। মানে আপনি যদি একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিংয়ের গ্যাপ আছে যেটা, ওইটার দিকে তাকান আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। চিপসের প্যাকেট থেকে শুরু করে বিস্কিটের প্যাকেট কি নাই ওখানে, মানে সব আমরা জাস্ট চিপা দিয়ে ফেলাই দিই, আমরা চিন্তা করি না এটা কি হতে পারে সামনে, রাইট? সো লাইক এটা তো ড্রেন আছে, ড্রেনকে আমরা ডাস্টবিন হিসেবে ইউজ করি। ওকে, সো এই জিনিসটা তো সরকারের দোষ না, এটা আমাদের দোষ, কারণ আমরা কোঅপারেট না করে আমরা আরও এটাকে আরও ডিস্ট্রয় করছি। বিডি ক্লিন নামে একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশে, সো অনেকেই এখন মানুষ আসছে তাদেরকে হেল্প করছে, বাট লেটস সে তার একটা পুকুর পরিষ্কার করলো, পরের দিনই আবার সেম একই রুল, ময়লা ফালাচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ এটা এডুকেটেড সোসাইটি করে না, সব মূর্খরা করে, বাট করে তো, তাই না? এডুকেটেডও অনেক করে, বাট সবাই মোটামুটি আমরা করে আসতেছি। সো এরকম করলে তো আসলে কখনোই এগুলো পরিষ্কার হবে না, রাইট? সো এই মাইন্ডসেটটা খুবই চেঞ্জ করা জরুরি। লাইক আমাদের শহর আমরা ক্লিন রাখবো, লাইক জাপানিজরা ভুটানিজরা ওরা যদি পারে আমরা কেন পারবো না, রাইট? সো আমাদের এই মাইন্ডসেটটা দরকার। সো আমাদের ঢাকার সব থেকে বড় যে ট্র্যাজেডি এটা কিন্তু এখানেই। ওকে, আমরা পুরো শহরটাকে আসলে ডাস্টবিন হিসেবে ব্যবহার করি, আর কিছুই না। সো যতদিন না আমরা এই শহরটাকে কি বলে ওন করা শিখবো, একে নিজের বাড়ি মনে না করতে পারবো, ততদিন আসলে পৃথিবীর সব থেকে সেরা প্ল্যানারও যদি এখানে আসে, ঢাকাকে কখনোই আপনি বাসযোগ্য বানাতে পারবেন না। ওকে, সো আমি যদি ডিরেক্ট একটা যদি কম্প্যারিজন আপনাদেরকে দেখাই, যে বার্লিন শহরের মাঝখান দিয়ে কিন্তু একটা নদী গিয়েছে, এটা আমরা স্প্রে বলি। ওকে, সো আর আমাদের ঢাকা কোলঘেঁষে কি আছে, বুড়িগঙ্গা, তুরাগ আর বালু নদী, রাইট? সো বার্লিনে মানুষ এই স্প্রে নদীকে কিভাবে ব্যবহার করে এটা আপনাদের বোঝা লাগবে। লেটস সে যখন সামার আসে, নদীর পাড়ে হাজার হাজার মানুষ বসে আড্ডা দেয় এবং সেখানে ক্রুজ চলে, ছোট ছোট নৌকা চলে। নদীর পানি এতটাই পরিষ্কার যে এখানে লাইক জলজ যেসব প্রাণী আছে তারা অনায়াসে বেঁচে থাকে। কি ওটা, আচ্ছা কবুতর, অনায়াসেই তারা বেঁচে থাকে। সো এটা আপনি যদি বলেন যে নদীটা হলো এই শহরের ফুসফুস। ওকে, আর আমাদের বুড়িগঙ্গার দিকে যদি তাকান, মাই গড কি অবস্থা এখানে, চিন্তা করেন। আমাদের কি বলে বুক ফেটে কান্না ছাড়া আর কিছু আসে না আসলে যখন দেখি যে পানিতে। ওই দিন দেখি কি একটা ভিডিওতে গরু কোরবানি শেষ, চামড়াটা গিয়ে ডিরেক্ট পানিতে ফেলাচ্ছে, কোনো সিভিক সেন্স নাই। ওকে, সো যে বুড়িগঙ্গাকে কেন্দ্র করে ঢাকা শহরের লেটসে জন্ম হয়েছিল, সেই নদীটাকে আমরা
গত কয়েক দশকে একটা কি বলবো জীবন্ত লিভিং ডাস্টবিনে আমরা পরিণত করে ফেলেছি। আর বুড়িগঙ্গা পানি এখন আর পানি নেই, ওটা হয়ে গেছে কালো কেমিক্যালের কি বলবো আলকাতরা যদি বলেন। কিন্তু এই কেমিক্যাল বা এই ময়লাগুলো সেখানে কিভাবে আসলো, রাইট? এটাও তো চিন্তার বিষয়। শুধু কি বড় বড় ফ্যাক্টরি দায়ী? হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল যেসব বর্জ্য আছে এটা একটা মেজর একটা কারণ, বুঝলাম আমি। কিন্তু আমাদের সাধারণ মানুষের কন্ট্রিবিউশনও কিন্তু কম না, রাইট? লাইক ঢাকার আনাচে কানাচে যত লেক, পুকুর, খাল আছে, একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে সেগুলোর আশেপাশে মানুষ হাঁটার সময় হাতে থাকা পলিথিন, ভাঙা প্লাস্টিকের জিনিস বা ডাবের খোসা অনায়াসেই পানিতে ফেলতে একটুও আর কি দ্বিধাবোধ করে না। আর আমরা নদী বা পুকুরকে ডাস্টবিনের কি বলে একটা অল্টারনেটিভ হিসেবে চিন্তা করি। ওকে, সো আমরা ভাবি পানিতে ফেলে দিলে তো চোখের সামনে থেকে হারিয়ে গেল, ব্যাস আমার দায়িত্ব শেষ। কিন্তু প্রকৃতি তো এইভাবে বুঝে না জিনিসটা, তাই না? একটা প্লাস্টিক যখন শত শত বছর ধরেও আপনার এটা পচাতে পারবেন না, তখন এটা কি হতে পারে পরিবেশের ওপর ইফেক্ট, এটা আপনাদের বোঝা উচিত। যখন পানির নিচে গিয়ে লেটস সে মাটির অক্সিজেন একটা প্লাস্টিক গিয়ে আটকিয়ে দেয়, তখন নদীটা কিন্তু আপনি বলতে পারেন মরেই যায়, রাইট? আর নদী মরে গেলে কি হয়, সেই শহরের যে আবহাওয়া আছে সেটাও কিন্তু আপনার টক্সিক হয়ে যায়। সো বার্লিনে মানুষ কিন্তু নদীর দিকে একটা চকলেটে খোসাও ফেলা সাহস পায় না। আর এখানে আইন তো আছেই, যদি দেখে সরাসরি অবশ্যই তারা অ্যাকশন নেয়। কিন্তু তার থেকেও যে বড় কথা যে তাদের বিবেক তাদেরকে আগে থেকেই বাধা দেয়, কারণ তারা যেভাবে বড় হয়ে উঠেছে, তাদের আপব্রিঙ্গিং যেভাবে হয়েছে, তারা চাইলেও এটা করতে পারে না। ওকে, সো আমাদের ঢাকাতে যদি আমরা নদী বা পুকুরগুলোকে বাঁচাতে চাই, তাহলে আগে আমাদের কি অবচেতন মনের এই ডাস্টবিন ফিলোসফি যেটা আছে সেটাকে আপনার ফেলে দিতে হবে মাথা থেকে, একদম ঝেড়ে ফেলে দিতে হবে। সো পানি দেখলেই সেখানে ময়লা ফেলার যে কি বলবো আমাদের যে একটা পুরাতন যে অভ্যাস আছে সেটা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। সো এবার আসি ট্রাফিকের কথায়। ঢাকার জ্যাম নিয়ে তো অনেক কিছু লেখা যাবে। আপনি যে মহাকাব্য লেখার চেষ্টা করেন আপনি তাও করতে পারবেন। ওকে, নাথিং ইজ ইম্পসিবল। সো আমরা সবাই কি করি, জ্যামে বসে জিরো টলারেন্স নিয়ে ট্রাফিক সিস্টেমে সমালোচনা করছি। ওকে, কোনো মিস নাই। কিন্তু ট্রাফিক জ্যামের পেছনে আমাদের সাইকোলজিটা কেমন এটাও বোঝা উচিত। ফর এক্সাম্পল বার্লিনে আমি দেখেছি গভীর রাতেও যদি একদম লেটস সে সুনসান একটা এরিয়া, ওকে, কোয়াইট একটা এরিয়া, কোনো পুলিশ নাই, তাও একটা গাড়ি যদি আপনার লাল বাতি দেখে সে কিন্তু ব্রেক চেপে নিখুঁতভাবে দাঁড়িয়ে থাকে। ডাজন্ট ম্যাটার ওইটা ওই পোস্টে আপনার ক্যামেরা আছে কি নাই, ক্যামেরা না থাকলেও সেটা করে। ওকে, বাট কেন করে জানেন? কারণ তারা জানে যে নিয়ম ভাঙলে পুরো সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়বে। ওকে, তারা সিস্টেমটাকে কি করে, রেসপেক্ট করে। আর এই রেসপেক্টের কারণে আসলে কি বলে পুরো সিস্টেমটা এত সুন্দরভাবে চলছে, যেটা আমাদের এখানে মিসিং। আমাদের ঢাকায় আমি যদি বলি, আমরা সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থাতেও কিভাবে একটু ফাঁক পেলেই মোটরসাইকেলটা কি করে আরেক জায়গায় ঢুকিয়ে দিই, কিভাবে লেটস সে রং সাইড দিয়ে আমরা এসে যাই, কারণ সময় বাঁচে, রাইট? সো এইসব কম্পিটিশনে আমরা থাকি। দেন গভর্নমেন্ট থেকে যদি কোনো একটা স্টেপ নেওয়া হয় সেটাকে কি বলে, সেটা যেমন রিসেন্টলি রিক্সাওয়ালাদের আটকানোর জন্য রাস্তায় একটা জিনিস দিয়েছিল, রাইট? দেন রিক্সাওয়ালা কি নতুন নতুন ইনোভেটিভ ওয়ে বাইর করে কিভাবে এটা কি বলে, কিভাবে এটা উপরে অন্যভাবে চলে যায়, রাইট? লাইক কিভাবে এটা আমি বাদ দিয়ে অন্যভাবে চলি, রাইট? সো এই জিনিসগুলা। সো আমরা কিন্তু ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে চলন্ত বাসের সামনে গিয়ে বুক চিতিয়ে রাস্তা পার হই, রাইট? সো আমরা ডিভাইডার ভেঙে রাস্তা পার হওয়াটা অনেকটা আমাদের উপর কি অ্যাডভেঞ্চারাস গেমের মতো অবস্থা আর কি। সো সবথেকে দুঃখজনক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের দেশে যার একটু টাকা বা একটু পাওয়ার আছে তিনি কিন্তু আইন অমান্য করাটাকে একটা কি প্রিভিলেজ হিসেবে নেয়।
এবং কি বলে বা হ্যাঁ প্রিভিলেজ হিসেবেই না, এটাই রাইট ওয়ার্ড। সো আমি নিয়ম ভাঙতে পারছি, তার মানে আমি বড় লোক বা আমি অনেক পাওয়ারফুল, এই ইগো আমাদের পুরো ট্রাফিক সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। প্লাস আমাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়া এত সোজা, আপনি যদি স্কিল্ড ড্রাইভার নাও হন আপনি পাস হয়ে যাবেন, ওকে। আর এখানে একটা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার সময় একটা সামান্য ভুল পেলেই ফেল, ওকে। সো আমি যখন লাইসেন্স নিয়েছিলাম আমিও কিন্তু ফেল করেই পাস করেছি, ওকে। সো ক্রেজি এক্সপিরিয়েন্স ছিল। জাস্ট সামান্য ভুল, ভুলও না তাও ফেল করে দেয়, এত করা। সো আমাদের বুঝতে হবে যে নিয়ম কিন্তু আপনার কি বলে আপনার স্বাধীনতার কোনো শত্রু না, ওকে। নিয়ম আপনার নিরাপত্তার বন্ধু, এটা বোঝা লাগবে। সো আমরা যদি শুধু উল্টা পথে আমরা যদি উল্টা পথে গাড়ি চালানো বন্ধ করি এবং বাসগুলো যদি মাঝ রাস্তায় যাত্রী না নামিয়ে নির্দিষ্ট স্টপেজে নামায়, ওকে, এটা যদি স্টপেজগুলো যদি সুন্দরভাবে ডিজাইন করা হয়, আর আমরা যদি লেন ডিসিপ্লিন মেনে চলি, কোনো ফ্লাইওভার বা মেগা প্রজেক্ট ছাড়াই কিন্তু কি বলি আপনার এগুলো ছাড়াই কিন্তু আপনার ঢাকার জামের প্রায় 30-40% আপনার সমাধান হয়ে যাবে। আর এটার জন্যই কিন্তু সরকার বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট বানাচ্ছে, রাইট? আর এইসব ফ্লাইওভার বানাচ্ছে, বাট আসলে এগুলো লাগতো না যদি এগুলো প্রপারলি টেকেন কেয়ার হইতো। সো একটু কমন সেন্স আমাদের সবারই দরকার, এই আর কি বলা বক্তব্য। তাহলে এত আলোচনার পর একটা সলিউশন তো আমরা এক্সপেক্ট করতে পারি, রাইট? কীভাবে লাইক ঢাকাকে কি আসলে আমরা বাসযোগ্য করতে পারবো কি পারবো না? সো আমার উত্তর যদি আমি বলি, অবশ্যই পারবো, কিন্তু তার জন্য আমাদের নিজেদের সাথে একটা কি বলে একটা কন্ট্রাক্ট করতে হবে যে 2026 সালে এসে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। আমি যদি বলি খুব 3টা আমি সহজ প্র্যাকটিক্যাল সলিউশনের কথা বলবো, যা আজ থেকেই আমরা প্রত্যেকেই নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, ওকে। সো ফার্স্টে যেটা পয়েন্ট আমি বললাম ডাস্টবিনের যেই কালচারটা, সো আজ থেকে আমরা প্রমিস করতে পারি নিজেরা নিজেদেরকে, যা আপনি যখনই ঘরের বাইরে যাবেন আপনার হাতের ময়লাটা, সেটা একটা চুইংগামে খোসা হোক বা প্লাস্টিকের বোতল হোক, নির্দিষ্ট ডাস্টবিন না পাওয়া পর্যন্ত আপনার পকেটে বা আপনার ব্যাগে রেখে দিবেন। জাপানিজরা এরকম করে, সো আমরাও করতে পারবো, এটা এত বিগ ডিল না। দরকার হলে ওটা আপনি বাসায় এনে নিজে ডাস্টবিনে ফেলেন, তাও ভালো, কিন্তু রাস্তায় বা ড্রেনে এগুলা ফেলার চেষ্টা করবেন না। বাচ্চাদের ওইভাবেই ট্রেন করেন ছোটোবেলা থেকে। দেন আমি যদি বলি পাবলিক ট্রানজিট আর হাঁটার যে অভ্যাসটা, সো বার্লিনে বড় বড় কোম্পানি ডিরেক্টররাও কিন্তু প্রতিদিন আপনার ট্রেনে বা সাইকেলে যাতায়াত করছে। আমি যে কাজ করি, বড় বড় প্রফেসর রিসার্চার তারা কি সাইকেলে করে অফিসে আসে, ওকে। সো একটু টাকা হলেই লোন নিয়ে বা লোন ছাড়া প্রাইভেট কার কিনে আপনি কি বলে রাস্তা জ্যাম করে যে মানসিকতা, সেটাও বদলাতে হবে, ওকে। এক একজন মানে বউয়ের জন্য একটা গাড়ি, 2 বাচ্চার জন্য 2টা গাড়ি, মানে অভাব নাই এরকম অবস্থা আগে। সো কাছাকাছি দূরত্বের জন্য আপনার হাঁটার অভ্যাসটা করতে হবে। সাইকেল ব্যবহারের যে কালচার সেটা আমাদেরকে তৈরি করতে হবে। বিডি সাইক্লিস্ট আছে, দেখেন তারা কি করছে, রাইট? সো আমাদের মেট্রো রেল বা বাসগুলোকে নিজেদের সম্পদ ভেবে তাদের যত্ন করতে হবে। কোনো একটা হাঙ্গামা বা ঝামেলা হইলেই আমরা কি করি, বাসের উপর অ্যাটাক করি, এগুলো করা যাবে না। সো আরেকটা আমি যেটা বলি সামাজিক যেই প্রতিরোধের ব্যাপার। সো আপনার সামনে কেউ যখন রাস্তায় ময়লা ফেলবে বা উল্টা পথে গাড়ি চালাবে, ঝগড়া না করে তাদের সাথে ভদ্রভাবে তাদেরকে মনে করে দেন, ভাই এই শহরটা আপনারও আমারও, রাইট? এটা দয়া করে নষ্ট করবেন না, একটু বিবেকটা জাগ্রত করেন। সো সামাজিক লজ্জা আর সোশ্যাল যেই প্রেশার আছে এটাও কিন্তু অনেক বড় একটা শক্তির নাম, ওকে। সো ঢাকা কোনো আলাদিনের চেরাগে জাদুতে অবশ্যই রাতারাতি একদিন বার্লিন হয়ে উঠবে না, এটা আমি মানছি। কিন্তু সরকারের মেগা প্রজেক্ট, স্ট্রিক্ট যে আইনি যেই প্রয়োগ আছে, আর আমাদের এই যে ক্ষুদ্র যেই নাগরিকের যে দায়িত্ববোধ, এইগুলার কম্বিনেশনে এগুলো যদি ঠিকঠাক মেলে ব্যাটে বলে, তাহলে আমাদের ঢাকাও কিন্তু একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, রাইট? সো পরিবর্তনটা অন্য কেউ এসে উপর থেকে চাপিয়ে দিয়ে যাবে না, রাইট?
লাইক শুরুটা হতে হবে আমাদের নিজেদের থিঙ্কিং প্রসেস থেকে, উইচ ইজ ল্যাকিং অ্যাট দ্য মোমেন্ট। সো আজ থেকে আমরা আর শুধু অভিযোগ করব না, আমরা নিজেরা কি বলে সমাধানের একটা অংশ হওয়ার চেষ্টা করব, এই আর কি। আর অবশ্যই আমাদের জনসংখ্যা সুসম্পন্ন করা লাগবে। সবাই এসে যদি ঢাকায় হাজির হয় তাহলে এটা অবশ্যই সমাধান করা সম্ভব না। সেই বলেই আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।